এই স্বৈরাচার শেখ হাসিনা চলে যাওয়ার পরেও জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ওরা যেতে পারছে না, ওদের চাকরিটা ফেরত পাচ্ছে না। সেনাবাহিনীর মধ্যে যারা দুর্নীতিবাজ, খুনি, খুন খারাপি, ওয়াকারুজ্জামান প্রস্তুতি নিয়ে ফেলেছেন, প্রস্তুতি আরো নিচ্ছেন বটে। তিনি এত জোর দিয়ে কেন বর্তমান আপনার ফেরাতে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে? যে লড়াইটা বাঁধতে যাচ্ছে, এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে। এদিকে আজ রাত থেকেই সেনাপ্রধান অ্যাকশন নিতে শুরু করেন। ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব ফেলেন। দেশে আবারও গৃহযুদ্ধের পরিস্থিতি হয়েছে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে বারবারই সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে, যেমন ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারপর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে, একটা রাজনৈতিক শূন্যতার তৈরি করেছে। ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে, তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে। সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না, তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায়। এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বরাবর সেনাবাহিনী। বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের মধ্যে নাশকতার পরিকল্পনা চলছে, একটা সেনা অভ্যুত্থানের পরিকল্পনা চলছে। আপনার ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার করছে, পাকিস্তান করছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতা কর্মী মন্ত্রী যারা ছিল তাদের কারোরই আমরা তেমন কোনো তৎপরতা দেখিনি। ইভেন এটাও বলা সঠিক হবে যে আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে কোনো রকম কার্যক্রম পরিচালনা হতে আমরা কেউই দেখিনি। সেনাপ্রধান রাজনীতিতে বড় কিছু ঘটানোর প্রজেক্ট শুরু করে দিয়েছে, এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি এবং এটা জনগণের জন্য জরুরি সতর্কবার্তা। আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাকে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। এবার যে খবর প্রকাশ্যে এলো, সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের মান সম্মান ইজ্জত কিছু অবশিষ্ট থাকলো বলে তো মনে হয় না। আওয়ামী লীগ চাইলে নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় দেন তারা নির্বাচন করতে পারবে। এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের কথা কেউ বলবে না তাদের কথার জন্যই যেন আমার জবান খোলা থাকে। শুরুতেই এই ওয়াদা, এই কমিটমেন্ট আপনাদের সাথে করছি। আজকে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যাদেরকে বিনা অপরাধে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় করে দিয়েছিলেন, তারা কত নির্মমভাবে নির্যাতিত হয়ে দেশে এখন রিক্সা চালাচ্ছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, মানুষের জমিতে কাজ করছে। আর 10 মাস যাবৎ এই স্বৈরাচার শেখ হাসিনা চলে যাওয়ার পরেও জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ওরা যেতে পারছে না, ওদের চাকরিটা ফেরত পাচ্ছে না। সেনাবাহিনীর মধ্যে যারা দুর্নীতিবাজ, খুনি, খুন খারাপি করে স্বৈরাচার শেখ হাসিনার পাশে ছিল, তারা এদেরকে এখন চাকরিতে ফেরত নিতে চাচ্ছে না। তাই সেই চাকরিতে ফেরত পাওয়ার দাবিতে আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা জড়ো হয়েছে। সারা দিন ব্যাপী খেয়ে না খেয়ে এই রোদে গরমে শিশু সন্তান থেকে শুরু করে তাদের স্ত্রী, তাদের পরিবার পরিজন নিয়ে এসে সারা দিন কাটিয়েছে। এই রবিবার সারাটা দিন ঢাকার এই প্রেস ক্লাবে। প্রিয় দর্শক, এখানে তারা একটা সমাধান চাচ্ছে। তারা বলছে যে আমরা যারা সবল আছি, শক্তিশালী আছি, আমাদেরকে চাকরিতে ফেরত নিতে হবে। আর যাদের বয়স নাই চাকরি করার, তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে। এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি। এই আমার প্রিয় দেশের এই প্রিয় সন্তানদেরকে, এই গ্রামের অসহায় মায়ের সন্তানরা সেনাবাহিনীতে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর চাকরি করার পরে তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। আমি সেই ভুক্তভোগী কয়েকজনের বক্তব্য আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে শোনাবো। এখন একজন ভুক্তভোগী সৈনিকের মুখে, তার মুখ থেকে শুনুন তাদের জীবন সম্পর্কে, তারা কত অসহায়, কি নির্মমতা তাদের উপর করা হয়েছে। আমি একটু অডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এক কথাতে যে বেওয়ারিশ বলে না, তা আমরা কি এই সেনাবাহিনীকে সময় দিছি, দেশকে সময় দিছি,
লাস্টে আমরা বেওয়ারিশ হয়ে গেলাম। এটা কোন দেশের নীতি বা এটা কোন সেনাবাহিনী? এটা আমার জাতির কাছে প্রশ্ন। এতদিন আমরা চলছি, আমরা আমাদের অনেক সদস্য, আমি নিজে বলি, আমাদের লোক ভ্যান চালা, রিক্সা চালা, আমি নিজে রাজমিস্ত্রিগিরি করি। পেটের দায়ে ওই যে নির্যাতন নিপীড়ন, অফিসারদের যে নির্যাতন নিপীড়ন আমরা পেটের দায়ে সহ্য করছি। এক কথাতে সে জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। লাস্টে আমাদের ওই পন্থা অবলম্বন করা লাগছে। জাতির কাছে আমরা জানতে চাই আমরা আসলে কি অপরাধ করলাম, এবং আমাদের যে অপরাধটা এটা কোথায় বিবেচনা করা হয় না। পুলিশের অপরাধ, আনসারের অপরাধ সব জায়গায় বলা হয়, কিন্তু আমাদের সামরিক বাহিনীর কথা কোথায় বলা যায় না। হাইকোর্টে গেলে, ওই সুপ্রিম কোর্টে গেলে বা সাংবাদিকের কাছে গেলে না এটা দেওয়া যাবে না, এটা সামরিক বাহিনী দেশের। হাইকোর্টে গেলে না এটা দেশের সামরিক বাহিনী, এটা বলা যাবে না, কেননা সবাইকে জিম্মি করে ফেলে। তা আমরা যে কোনো একটা কথা আছে না, মরতে যারা জানে তাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় দর্শক, আপনারা একজন তরুণ সেনা বাহিনীর সিপাহী, মানে একেবারে নর্মাল যারা সেনাবাহিনী চাকরি করে, তার চাকরি চাওয়ার পরে তার মুখ থেকে দেশপ্রেম নিয়ে তারকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, তার উপর কি নির্যাতন করা হয়েছে, তাদের অফিসাররা কি নির্যাতন করে, সেই কথাগুলা নাকি বলা যায় না, বাহিরে এসে বলতেও পারছে না কি কারণে চাকরিটা চলে গিয়েছে। এত বেশি নির্যাতন, এত কিছু সহ্য করে, কারণ তারা গ্রামের সাধারণ পরিবারের সন্তান, তাদের যাবার কিছু নাই, তারা যে কোথাও উঠার জায়গা নাই। আজকে তারা কেউ 1 বছর আগে, কেউ 2 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগে চাকরি হারিয়েছে। এই শেখ হাসিনার মানে তার কথা না শোনার কারণে, শেখ হাসিনার মানে দালালি করার না করার কারণে, বা হাসিনা পরিবারের না হওয়ার কারণে, আওয়ামী লীগ পরিবারের না হওয়ার কারণে, যারা বিএনপি জামাত পরিবারের তারাই তো এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা যতটুকু তথ্য জানি। প্রিয় দর্শক, আরো কিছু এই ভিডিওর মধ্যে, বিভিন্ন ভিডিওতে আজকে সারাটা দিন আমি এই নিউজগুলো দেখেছি, আপনাদের সাথে আরো কিছু নিউজ শেয়ার করব। প্রেস ক্লাবের ভিতরে তাদের সাথে বিকেল বেলা 2 ঘন্টা বৈঠকের পরে কোনো সমাধান ছাড়া যখন সেনা অফিসাররা চলে যাচ্ছিলেন, তখন তারা পরিবার পরিজন নিয়ে একজন নারী 2 হাত তুলে সেনা অফিসারের গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছেন, বাকিরা শুয়ে পড়েছেন। সেই কারণে সেনাবাহিনীর গাড়ি যেতে পারছিলেন না। তখন একজন সেনা অফিসার দাঁড়িয়ে তাদের সদস্য যারা চাকরি থেকে বঞ্চিত তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমি আরেকটু আপনাদেরকে এই সেনা অফিসারের বক্তব্যটা তুলে ধরছি। কথা বলে না, সব ভুলে যাবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না, মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম, গাড়ি চালায় দেন, এই করে, এগুলো কেমন কথা? কোন কে, আমি কি অফিসার? আমি তোমাকে কেন গাড়ি চালাই? তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছে, ভাই আমার বাচ্চা আসছে না, এটা কেমন কথা? এইসব করবা না, খবরদার, ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করবো, সুন্দরভাবে কাজ করবো। নামগুলো বলবো, এগুলো হচ্ছে কি আপনাদের প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? এখন আপনাদেরকে আগে বলতে হবে, নামগুলো বলবো, তারপর আমার রিকোয়ারমেন্ট থেকে আমি এটা বলবো, ঠিক আছে? মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ, কামরুজ্জামান, আমার দিকে না দিকে ওদেরকে দেখেন। পলাশ চৌধুরী স্যার, আমি যাচ্ছি কর্পোরেট, ঠিক আছে? ঠিক আছে, না হলে বলবা স্যার, আপনার নাম দিচ্ছে। কয়েকজন প্রতিনিধি নিয়ে তারা আবার বৈঠকে বসবে। সেই কারণে সেনা অফিসার বলছে, আমি কাপুরুষ নয়, আমি ফৌজি, এবং ফৌজিরা এই ভাষা ব্যবহার করে না। তোমাদের চাকরি নাই বলে তোমরা ভুলে যাবে না তোমরা কোথায় থেকে কি ট্রেনিং প্রাপ্ত মানুষ তোমরা। আমরা এই ভিডিওতে আরো কিছু অফিসারের বক্তব্য এবং আরো কিছু নিউজ অ্যাড করছি আপনাদের জন্য। সর্বশেষ এই সেনাবাহিনীর আন্দোলনে একজন ব্রিগেডিয়ার জেনারেল বক্তব্য রাখছেন। ব্রিগেডিয়ার জেনারেল বলছেন যে যারা ছোটখাটো অপরাধ আর ভুলের কারণে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহালের বিষয়ে আমি আশ্বস্ত করছি। আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে কথা বলে আপনাদেরকে নিয়মতান্ত্রিকভাবে চাকরিতে ফেরত নেওয়া হবে। আর বড় মাপের যদি কেউ ভুল ভ্রান্তি করে থাকে, বড় অপরাধ করে থাকে সেনাবাহিনীর ভিতরে, তাদেরকে নেওয়া হয়তোবা সম্ভব হবে না। তাই তার সর্বশেষ ফিনিশিং বক্তব্যটা আপনাদের সামনে একটু তুলে ধরেই আমি আজকের এই পর্বটা শেষ করছি। সময়ের ব্যবধানে মাফ করতে পারবো, যারা
বড়সড় কোনো কারণে গেছেন তাদের জন্য হয়তো মাফ করা যাবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন ওকে, আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দরকার নাই, যারা এখনো অ্যাপ্লিকেশন করেন নাই তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা ভাবে সামনে কাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের সাথে তাদেরকে আশ্বস্ত করেছে সর্বশেষে ব্রিগেডিয়ার জেনারেল, এবং ব্রিগেডিয়ার জেনারেলের চেহারা দেখো আমি বুঝতে পারছি যে ওনার ভিতরে নম্রতা, ভদ্রতা এবং একটু ইসলামী মনা মানুষ মনে হচ্ছে। ওনাকে ওনার দাড়ির মধ্যে লাল মেহেদি পরে রেখেছেন, তাই ব্রিগেডিয়ার জেনারেল সুন্দরভাবে বলেছেন যে আপনারা প্রত্যেকেই সাদা কাগজে আপনারা চাকরিতে ফেরত আসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কোন নিয়মে কোন ধারাতে আমরা আপনাদেরকে চাকরিতে ফেরত নিতে পারবো সেই ধারাগুলো তিনি সেখানে তুলে ধরেছেন। কেটিভি 24 বঞ্চিত মানুষের পাশে আছে এবং থাকবে। সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, এটা পুলিশ, র্যাব, আনসার, যেখানেই হোক, যেখানেই বৈষম্য হবে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা আছে, থাকবে। এই প্রত্যাশা রাখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং অনেক দিক দিয়ে ভারতের সাথে বাকযুদ্ধ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। অনেক কিছুই কিন্তু আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না এবং অনেক কিছুই কিন্তু মিডিয়াতে প্রচার করছে না। আমাদেরকে অন্য বিষয়গুলা নিয়ে খুব বিজি রাখা হচ্ছে মিডিয়াতে এবং বিভিন্ন পেপার পত্রিকায়। ভারত কিন্তু বাংলাদেশের উপর এই কিছুদিন যাবৎ অনেক বেশি প্যাড়া হয়ে আছে। একমাত্র ভারত পাকিস্তান যুদ্ধের টাইমে বাংলাদেশের মিডিয়াগুলো এবং বাংলাদেশের কিছু সংখ্যক দল ডাইরেক্ট পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়ার বিভিন্ন যুদ্ধের ব্যাপারেও প্রোপাগান্ডা ছড়িয়েছে। এখন ভারতের সাথে কিন্তু পাকিস্তানের যুদ্ধ শেষ। এখন সম্পূর্ণরূপে ফোকাস দিচ্ছে এখন ভারত বাংলাদেশের উপর। এখন কি পাকিস্তানের মতো বাংলাদেশেও কি ভারত হামলা করবে? সেটা আমার মনে হয় না ভারত এই বোকামি করবে। ভারত বাংলাদেশের সাথে এখন সর্বোচ্চ যেটা কূটনীতিক খেলা খেলার সেটা খেলবে। অনেক জায়গায় শোনা যাচ্ছে ভারতের সেনা প্রধানের সাথে এবং এনএসএ প্রধান অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রীতিমতো কথা হয় এবং আরো কিছু মাস আগে আমরা দেখেছি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভিডিও কনফারেন্সও কথা হয়েছে। এখন এইসব কথার কারণ কি এবং কি ধরনের কথাবার্তা হয় এটা তো আমরা ফলাভাবে জানতে পারবো না। কিন্তু এই রিসেন্টলি অজিত দোভালের সাথে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে কথা হয়েছে সেই কথার প্রেক্ষিতে আমরা বুঝতেই পারি বাংলাদেশে কিছু একটা ঘটবে। সেই ব্যাপারগুলোর আজ ধরে কিন্তু ডক্টর ইউনূস উঠে পড়ে লেগেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অপসারণ করার জন্য। কারণ তার মনে ভয় হচ্ছে পাকিস্তানে যে এরকম পিটিআর প্রধান ইমরান খানকে সেনাবাহিনী যেভাবে হঠাৎ করে রাতের মাঝে আক্রমণ করে তার পুরা শাসন অবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার রাজনীতি কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই রকম কিছু করে ফেলে কিনা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা যতই কিছু বলেন না কেন বাংলাদেশটা হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে, চারদিকে ইন্ডিয়া আর মাঝখানে বাংলাদেশ আর কিছু মায়ানমারের বর্ডার আছে। বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় 1971 পরবর্তী সময় ধরে ইন্ডিয়ার প্রভাব বাংলাদেশে ছিল, আছে এবং সামনেও থাকবে। তাই বাংলাদেশের সেনাপ্রধান ইন্ডিয়ার বাইরে চাইলেও যেতে পারবে না। এখন অনেকাংশে শোনা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান ইন্ডিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে। শেখ হাসিনা যেমন আস্থা হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সেনাবাহিনীর উপর, এখন অনেকাংশে আস্থা ফিরে পাচ্ছে অজিত দোভাল এবং রয়ের চিফ রবি সিনহা তাদের বিভিন্ন কূটনীতিকের কারণে। কিছুদিন পরে হয়তো আমরা শুনতে পাবো শেখ হাসিনা, রয়ের রবি সিনহা এবং এনএসএর প্রধান অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর বৈঠকও হতে পারে। সেখানে হয়তো আপনার বাংলাদেশ সেনাপ্রধানও কনফারেন্সে থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।
বাংলাদেশের সার্বিক ব্যাপার নিয়ে। কারণ এখন সবচেয়ে বেশি ইন্ডিয়া এই ডক্টর সরকারের উপর পেড়া হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার কারণে। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে। কারণ ইন্ডিয়া কখনো এটা হতে দিবে না বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হোক। নিষিদ্ধ যদি করেও দেয়, তার কিছুদিন পরে বাংলাদেশে ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আমরা কল্পনাচ চিন্তা করি না। কারণ কূটনীতিক ব্যাপারগুলো হচ্ছে ডেঞ্জারাস, একদিনের মধ্যেই খেলা ঘুরে যায়। আর বাংলাদেশে যত বড় বড় অঘটন ঘটেছে সবকিছুই কিন্তু বাংলাদেশ আর্মির হাতেই ঘটেছে। বাংলাদেশ আর্মি যতই আপনাকে সরকার থাকা অবস্থায় সাপোর্ট দেয়, কখন আপনার সাথে পোল্টি খেলে কখন আপনাকে খেলে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। 1971-এর পরে যখন বঙ্গবন্ধু সারা বাংলাদেশ শাসন করছিল, 1975 সালে কিন্তু আর্মি খেলে দিয়েছিল, আর্মি শেখ মুজিবকে হত্যা করেছিল। সেম তারপরে জিয়া এসেছে, জিয়াকেও কিন্তু এই আর্মি সার্কিট হাউসে মেরে ফেলেছে। তারপর আবার আর্মি শাসনের মাধ্যমে আবার 9 বছরের শাসন করেছিল এরশাদ। প্রত্যেকটা বড় বড় অঘটনের পিছনে কিন্তু বাংলাদেশ আর্মি আছে। বাংলাদেশ আর্মি কখন কি করে ফেলে সেটা কেউ কল্পনাও করতে পারে না। আর এই সকল কিছু কলকাঠির পিছনেও কিন্তু ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া কখন কোন টাইমে কাকে কি করতে হয় ভালো করেই জানে। হয়তো এখন পরিস্থিতি অবজার্ভ করতেছে। আর ইন্ডিয়া যুদ্ধ বিজি ছিল, আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে অনেক প্রবলেম ছিল, আবার চাইনাও প্রেসারে রেখেছিল, তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে স্ট্রংলি ফোকাস দিতে পারে না। এখন কিন্তু সকল কিছু ঠিকঠাক করে ইন্ডিয়া এখন বাংলাদেশের দিকে স্ট্রংলি ফোকাস দিচ্ছে। একমাত্র এখন স্ট্রংলি ফোকাস দেওয়ার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ ডাইরেক্ট এন্ট্রি হয়ে গিয়েছিল পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে। মনে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের হয়ে ইন্ডিয়াকে যুদ্ধ করবে। সেই কারণেই 100% বা মন থেকে এখন চাচ্ছে ডক্টর ইউনূস কোনোভাবেই ক্ষমতায় না থাকুক। যে কোনো মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হয়ে যেতে পারে, রেজিমিটা থাকবে না, আপনারা 100% শির হয়ে থাকতে পারেন। কারণ পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে সবসময় প্রভাব থাকে, সে দেশ যখন মনে প্রাণে চাই এই রেজিমটা না থাকে, বাইরের দেশ যতই চেষ্টা করুক, সিএ বলেন আরো বিভিন্ন দেশ ইউরোপের সকলে চেষ্টা করুক, এই রেজিম টিকাতে পারবে না। কারণ রাশিয়াও কিন্তু কেজিবি যে আপনার সংস্থাটা আছে, সেই সংস্থাও কিন্তু রয়ের সাথে কাজ করবে, এটা 100%। হয়তোবা ধরেই নেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন ভালো না, তারপরও ইন্ডিয়াকে রাশিয়া সাপোর্ট করবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আবার আমেরিকার ব্যাপার যদি আসে, সেই ব্যাপারে কিন্তু ইন্ডিয়া চাইনাও কিন্তু একত্রিত হয়ে যেতে পারে। চাইনা ইন্ডিয়া রাশিয়া যদি একত্রিত হয়ে যায়, এই করিডোরের ব্যাপার নিয়ে এই আমেরিকাকে বাংলাদেশে কোন ধরনের ঘাঁটি করতে না দেওয়ার ব্যাপারে তিনো দেশ কিন্তু একত্রিত হয়ে যাবে, এটা 100%। তাই যে যাই বলুন না কেন, ইন্ডিয়া এখন মেইন ফোকাস বাংলাদেশ। এখন বাংলাদেশের যে সরকার আছে ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করবে এবং কোন টাইমে কি স্টেপ নিবে সেটা দেখার বিষয়। সে কারণে বাংলাদেশের জনগণকে অন্যদিকে ফোকাসে রাখছে, অন্য ব্যাপারগুলা ইস্যু সামনে এনে ওইদিকে মাথা বাংলাদেশের মানুষকে ঢুকিয়ে দিচ্ছে। ভিতরে ভিতরে যে অনেক কাহিনী ঘটতেছে, ভিতরে ভিতরে যে ইন্ডিয়ার সাথে অনেক প্রবলেম চলতেছে, আরো বিভিন্ন দেশের সাথে অনেক কূটনীতিক ব্যাপারে প্রবলেম চলতেছে, সেটা কিন্তু আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি। আবার দ্বিতীয়ত বাংলাদেশের বন্দর দিয়ে দেয়া হচ্ছে আমেরিকার হাতে, করিডোরের ব্যাপার সব গুছিয়ে নেওয়া হচ্ছে। এইদিকে সাজেকের কি অবস্থা, এইদিকে সেন্ট মার্টিনের কি অবস্থা, ওইসব ব্যাপারও কিন্তু আমরা ভুলে যাচ্ছি। অনেক কিছুই ঘটতেছে বাংলাদেশের মধ্যে। এই সকল কিছু আমাদের নলেজ থেকে সরানোর মেইন কাহিনী হচ্ছে এসব আন্দোলন, এসব পাতানো কিছু ব্যাপার। এখন আবার সান্ডার ব্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে, যাতে সান্ডা নিয়ে মানুষ বিজি থাকে। যে কোনো একটা জায়গা থেকে সব প্ল্যানিং করে যাতে মিডিয়াতে মানুষকে বিজি রাখা যায়, সে সকল মেটেরিয়ালস ওরা ব্যবহার করতেছে। এরা এটা ব্যবহার করতেই থাকবে, কিন্তু হুট করে দেখবেন যা হওয়ার হয়ে যাবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে পাবে। কারণ এই সরকার ভালো মতেই জানে তাদের রেজিম যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, তাই তারা যত ধরনের স্টেপ নেওয়ার বাংলাদেশে সকল ধরনের স্টেপ গ্রহণ করবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।